হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব সুদ কষা, সরল সুদ, এই যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 10-এর, আমরা এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। আর এর আগে ক্লাস 10-এর যে টপিকটা আমি করিয়েছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা কমপ্লিট হয়ে গেছে। তার কমপ্লিট প্লে লিস্ট, এছাড়া আর যে টপিকগুলো থাকবে ক্লাস 10-এর তার কমপ্লিট প্লে লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা যারা দেখোনি ওই টপিকগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তো সুদ কষা, ঠিক আছে? তো দেখো, আমরা প্রত্যেকেই মানে আমাদের প্রত্যেকেরই বাবা মা কোনো না কোনো সময় ব্যাংকে কিছু না কিছু কারণে টাকা ধার নিয়েছে। সেটা হচ্ছে বাড়ি তৈরির জন্য হোক, বা বিজনেসের জন্য হোক, বা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হোক, কোনো না কোনো কারণে ব্যাংক থেকে লোন নেওয়া হয়। তো তার পরিবর্তে কি করা হয়, ধরো আমাদের কারোর বাবা, ঠিক আছে, ধরো রাম নামে একটা ছেলে আছে, রামের বাবা ব্যাংক থেকে ধরো কিছু টাকা ধার নিয়েছে, ধরে নাও 1000 টাকা ধার নিয়েছে। তো ব্যাংকে কিন্তু সেই 1000 টাকা পরিশোধ করলে হয় না, ধরো 1300 টাকা কি 1200 টাকা এরকম পরিশোধ করতে হয়। তো এই যে এক্সট্রা 200 কিংবা 300 টাকা পে করতে হচ্ছে, এটাই হচ্ছে সুদ। তো ব্যাংক থোড়ি তোমাকে ফ্রিতে কিছু দেবে। শুধু ব্যাংক কেন, আমাদের লাইফেও কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না, তার পরিবর্তে কিছু না কিছু সুদ দিতেই হয়। তো সুদ কষা এই চ্যাপ্টারটা এইরকমই। যদি আমরা কোনো ব্যাংক থেকে 100 টাকা কি 150 টাকা ধার নিই, 100 টাকার উপরে হচ্ছে পার্সেন্টেজটা ধরা হয়। 100 টাকা যদি ধার নিই, সেই 100 টাকার উপরে আমাদের 10% কি 5% কি 15% এক্সট্রা টাকা আমাদের কিছু পে করতে হয়, সেটাকেই বলা হয় সুদ, ঠিক আছে? তো নিঃস্বার্থভাবে কেউই কিছু করে না, আমাদের ব্যাংকও তাই। তো একটা ফর্মুলা অনুযায়ী এই সুদটা আমাদের দিতে হয়, I = PRT/100। তো সেটা আমি লিখে দিচ্ছি, দেখো, আর এই সূত্র ধরেই প্রত্যেকটা অঙ্ক করা হবে, ঠিক আছে? তো সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে I = PRT/100, ঠিক আছে? এখানে এই আইটাকে বলা হয় সুদ, পিটাকে বলা হয় আসল, আরটাকে বলা হয় সুদের হার, আর টিটাকে বলা হয় সময়, ঠিক আছে? এবারে ধরো আমরা কোনো ব্যাংক থেকে আমরা 1000 টাকা ধার নিলাম, ঠিক আছে? যে টাকাটা আমরা ধার নিচ্ছি সেই টাকাটা হচ্ছে আসল। ধরো 1000 টাকা ধার নিলাম, এটাকে 1000 টাকা বলা হবে আসল, ঠিক আছে? ধরো 2 বছরের জন্য ধার নিলাম, 2টাকে বলা হবে সময়, 2 বছর, ঠিক আছে? আর ধরো 6% হারে আমরা ধারটা নিচ্ছি, সেই 6টাকে বলা হবে সুদের হার, ঠিক আছে? আর যখন আমাদের ফেরত দিতে হচ্ছে, ধরো 1300 টাকা আমাদের ফেরত দিতে হচ্ছে, ঠিক আছে? এবার এই যে এক্সট্রা 300 টাকা আমরা দিচ্ছি, সেই 300 টাকাই হবে আমাদের সুদ, ঠিক আছে? এইটা হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যখন আমরা অঙ্কে চলে যাব তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো ঠিক আছে, একের দাগের অঙ্কটা দেখো। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, আমরা কি জানি সূত্রটা কি? সূত্রটা হচ্ছে I = PRT/100, তাই তো? এবারে এখানে দেখো, এখানে পি আর টি আই এগুলো কত কত সব আমাদের বার করতে হবে, ঠিক আছে? আইটা আমাদের নির্ণয় করতে হবে সুদ, তো আইটা আমরা এখানে লিখবো না। পি মানে কি? পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে সময়, ঠিক আছে? এবারে দেখো এখানে কি বলেছে, দুই বন্ধু একটি ছোট ব্যবসা চালানোর জন্য 12% সরল সুদের হারে, তাহলে সুদের হার এখানে কত? 12, ঠিক আছে? একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন, তাহলে 15,000 টাকাটা হচ্ছে আসল, মানে পি।
4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে লিখি, মানে 4 বছর সময় হচ্ছে টি, আর আইটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো জাস্ট এখানে আমরা এগুলো বসিয়ে দেবো আর অঙ্কটা করে নেব। 15, 1 2 3, এরপরে আর এর জায়গায় কত আছে 12, টির জায়গায় আছে 4, আর নিচে 100। এই 0 0 এই 0 0 কেটে গেল। এবার 12 4 হয় 48। ঠিক আছে, এবার 48 এর সাথে 150 গুণ করতে হবে। তো 15 ইন্টু 48, আর 48 ইন্টু 15 যদি আমরা গুণ করি, 5 8 40, হাতে থাকে 4, 5 4 20, 24, 48, 0 8 9 10 11 12 2, হাতে থাকে 1 5 6 7 7 2 0, আর একটা 0 এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে সুদ। তাহলে আমাদের উত্তরটা আমরা লিখে দেব। উত্তরটা কি জানতে চেয়েছে, তাদের কত টাকা সুদ দিতে হবে লিখি। অতএব 7200 টাকা সুদ দিতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবার 2 এর দাগের অঙ্কটা দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 7 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। ঠিক আছে, তো সেম এখানে সূত্রটা আমরা লিখব, I ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে আসল পি, আচ্ছা আসল পি এখানে কত আছে 2000 টাকা নিয়েছে, 2000 টাকা ধার নিয়েছে, তাহলে এখানে 2000 টাকা হবে। আচ্ছা, তারপরে 6% সরল সুদের হারে, তাহলে সুদের হার আর সমান 6, আর টাইমটা বলেছে 1 জানুয়ারি থেকে 7 মে পর্যন্ত, তাই তো 27 মে পর্যন্ত। আচ্ছা, 2005 সাল। এইবারে এইখানে একটু কায়দা করতে হবে। দেখো 2005 সাল, দেখো ভালোভাবে শোনো, কিছু কিছু সাল আছে যেগুলোর ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, আর কিছু কিছু সাল আছে যেগুলোর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তো যাদের 29শে ফেব্রুয়ারি জন্মদিন, দেখো এরকম বলে তাদের যে এদের জন্মদিন তো 4 বছর অন্তর অন্তর হয়, মানে ফেব্রুয়ারি মাসের যে 29 তারিখ এটা 4 বছর অন্তর অন্তর আসে। যে যে ইয়ার গুলোতে 29শে ফেব্রুয়ারি এই তারিখটা থাকে সেই ইয়ার গুলোকে লিপ ইয়ার বলা হয়। এবার লিপ ইয়ার কোনগুলোকে বলে, যেগুলোকে 4 দিয়ে ভাগ কাটা যায়। দেখো এখানে 2005, ঠিক আছে, এই 2005 এটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে না, 4 5 20, 0 নামালাম 5 5 নামলো। ঠিক আছে, তো এই 4 1 4 হলো, এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, এটা লিপ ইয়ার হবে না। কিন্তু যদি 2004 হতো, এটাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু 501 হয়ে যেত, তাই না? তো 2004টা লিপ ইয়ার, মানে 2004 এর ফেব্রুয়ারি মাসে 29টা দিন থাকবে, কিন্তু 2005 কিন্তু থাকবে না। তো এখানে দেখো তোমার বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে, 1 2 3 4 5, এই 5 মাসের জন্য টাকাটা করেছে। আচ্ছা, এবারে কোন মাসে কত দিন, দেখো এইটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে গুনতে জানো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ঠিক আছে, এই উঁচুগুলো হয় 31 দিন। ঠিক আছে, তো জানুয়ারি এটা 31 দিন, ফেব্রুয়ারি মাসটা শুধু এই খালা জায়গায় 30 হয়, কিন্তু ফেব্রুয়ারি মাসে 28 দিন অথবা 29 দিন হয়, তাই এইখানে এটা যেহেতু লিপ ইয়ার নয় তাই এটা 28 দিন হলো। এবারে মার্চ মাসে হবে 31 দিন, এপ্রিল মাসে হবে আবার 30 দিন। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাসটা এই নিচে পড়ছে, খালায় পড়ছে, তাই এটা 30 দিন হলো। আর মে মাসটা বলেছে 27 মে পর্যন্ত, মানে মে মাসটা 26 তারিখ পর্যন্ত আমি হিসাব করব। এবার এগুলোকে সব যোগ করব, এগুলোকে সব যোগ করলে কি হবে দেখো, এগুলোকে সব যোগ করলে হবে 146 দিন। এবার 146 দিনটাকে যদি আমরা বছরে নিয়ে যাই কি হবে, 146/365 দিন থেকে বছরে দিয়ে যেতে গেলে যে 365 দিয়ে ভাগ করতে হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো।
তো টির জায়গায় আমরা লিখে দেবো, টি মানে বছর, এর জায়গায় আমরা লিখে দেবো 146/365। ব্যাস এই মানগুলোকে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো পির জায়গায় কত বসাবো? 2000। আর এর জায়গায় 6, আচ্ছা একটু নিচে এটা করতে হবে। পির জায়গায় বসাবো 2000, আর এর জায়গায় 6, টির জায়গায় 146/365, আর এখানে হবে 100। এবার এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এবার 146 আর 365 এটা কাটাকাটি করতে হবে। ঠিক আছে, আচ্ছা 73-এর সাথে 5 যদি গুণ করো, 5 3 15, 5 7 35, 365 হয়। 73 5-এ 365, আর 73-এর সাথে যদি 2 গুণ করো, 3 2 6, 7 2 14, এইটা একটু মনে রাখবে। ঠিক আছে, তো 2 এর 5 হলো, তারপরে 5 4 এ 20, তো এখানে কি হবে? 4 6 24, 24 2 48। ঠিক আছে, তো উত্তরটা আমরা লিখে দেব। অতএব সুদ হবে 48 টাকা। দেখো, দেখে ভালোভাবে বুঝে নাও, এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। ঠিক আছে, এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে? ঠিক আছে, দেখো, তো সেম আমরা এই সূত্রটা লিখবো। I = P/100। এবারে P আসল, এখানে আসলের জায়গায় কত টাকা দেওয়া আছে? 960 টাকা ধার নিয়েছে, তাহলে 960। আর সুদের হার, এখানে কত বলেছে? 8.1-3%। আচ্ছা 8.1-3, এটাকে আমরা যদি মিশ্র থেকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে 8 3 24, 25/3 হলো। ঠিক আছে, আর বাকি থাকে সময় টি। এটা কি বলেছে? 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। এবার এটাকে যদি আমরা মাসে নিয়ে যাই কি হবে? দেখো, 12 + 3 মানে 15 মাস। এবারে মাসে রাখলে তো আমাদের অঙ্কটা হবে না, আমাদের বছরে ধরে করতে হবে, আর মাস থেকে বছরে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 4 12, 3 5 15, মানে 5-এর 4 বছর। ব্যাস, এবার এগুলোকে এখানে বসিয়ে। আচ্ছা, এবার মানগুলো বসালেই হয়ে যাবে। দেখো, পির জায়গায় আছে 960, টির জায়গায় আছে 25/3, এই আর এর জায়গায় আছে 25/3, আর টির জায়গায় আছে 5-এর 4, আর নিচে 100। এবার এটাকে সাজিয়ে লিখতে হবে। 960 × 25/3 × 5/4, আর এটা ভাজিতক 100 আছে, ভাজিতক 1/100, মানে নিচে হচ্ছে এটা 100 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এটা 4 হবে, 5/4 × 100। এই লাইনটা থেকে এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, 960 বসিয়ে দিলাম, 25/3, 5/4, আর এই পুরোটা ভাজিতক 100, মানে × 1/100 হবে। ঠিক আছে, কাটাকাটি করো। দেখো, এটা এই 0 আর এই 0 কেটে যাবে। এবার এটা 3 দিয়ে যদি কাটো, 3 3 9, 3 2 6 হলো। আচ্ছা, 4 8 32 হলো। ঠিক আছে, তারপরে 5 2 10 হলো, 2 4 8 হলো। ঠিক আছে, তারপর 25 4 100, 100, তাহলে সুদ হচ্ছে 100। আর আমাদের কি জানতে চেয়েছে উত্তরটা? সমৃদ্ধি মূল কত। আচ্ছা, সমৃদ্ধি মূল কি? সমৃদ্ধি মূল হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, তার মানে সমৃদ্ধি মূল সমান সুদ প্লাস আসলকে সমৃদ্ধি মূল বলে। ঠিক আছে, তাহলে এখানে সুদ 100 আর আসল কত? 960, এই দুটো যোগ করলে হবে 1060 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তো সমৃদ্ধি মূল কত হবে? 1060। এবার তোমরা উত্তরটা লিখে নেবে যে সমৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো, অথবা সমৃদ্ধি মূল এটাই। ঠিক আছে, তো দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও।
ঠিক আছে, চলে যাচ্ছি 4 দাগের অঙ্কে। কি বলেছে দেখো, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। একই। তো দেখো, আমরা সূত্রটা লিখবো, I ইকুয়াল টু PRT/100। এবার আসল P, তিনি কত টাকা ধার নিয়েছেন দেখো, তিনি ধার নিয়েছেন তোমাদের 3200 টাকা। 3200 এটা হচ্ছে আসল। আচ্ছা, আর সুদের হার মানে আর কত পার্সেন্ট সুদের হারে নিয়েছে তিনি, তিনি নিয়েছে 6% সরল সুদের হারে 6। আর টাইম মানে সময়, টি সমান কত, কত বছরের জন্য নিয়েছে, তিনি নিয়েছে 2 বছরের জন্য, তাই তো 2। মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। 3200 গুণ 6 গুণ 2/100, এই দুটো কেটে গেল। এবার 6 দুগুণে 12, 12 সাথে 32 গুণ করলে হবে 12 দুগুণে 24, হাতে থাকে 2, 12 তিনে 36, 37, 38। তাহলে কত টাকা পরিশোধ করতে হবে? এবার সুদে আসলে কত টাকা হবে? সমৃদ্ধি মূল সমান 384 প্লাস 3200। এবার এই দুটো যদি যোগ করি কি হবে, সুদ প্লাস আসল, এটা যদি যোগ করি 3200 আর 384 মানে 4 8 3 4 5 3 3584। তাহলে উত্তরটা লিখে দেবে, 2 বছর পরে 3584 টাকা শোধ করতে হবে। দেখে নাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।